Hey champs, I am Arup Mondol and I do welcome you all to this incredible channel of Let's Update Bangla এগিয়ে থাকে এগিয়ে রাখে। তা বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো তোমরা তো সকলেই জানো যে নিট 2025 ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টস গুলো লাগবে তার কিন্তু পুরো প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি আমার চ্যানেলে, এবং সেই প্লেলিস্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কারণ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টস গুলো দরকার তার কিন্তু সমস্ত ভিডিও আমার চ্যানেলে ডিটেলস আপলোড হয়ে গেছে। তোমরা কিন্তু প্লেলিস্ট চেক আউট করে সেই ভিডিওগুলো গো থ্রু করে নিতে পারবে। তো আজকে যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কলেজ বন্ড এফিডেভিট। তো কলেজের সময় যে ডিসকন্টিনিউয়াস বন্ডটা আমাদের বানাতে হয় সেটা আমরা কখন বানাবো, কোথা থেকে বানাবো, এই বন্ডের যে ফরম্যাটটা সেটাই বা আমরা কোথা থেকে পাবো, এবং বন্ডটা কি সবাইকে বানাতে হবে না কাদের বানাতে হয়, সবকিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক, চলো। তো তোমরা সকলেই দেখছো যে আজকে আমরা আলোচনা করব কলেজ বন্ড এফিডেভিট নিয়ে। তো কলেজ বন্ড এফিডেভিট প্রথমত বলি এটা কোথা থেকে আমরা পাবো, সেটা পাবো হচ্ছে এবং কখন আমরা এটাকে তৈরি করব আগে সেটা বলি। প্রথমত হচ্ছে দেখো, প্রথম কিন্তু তোমরা কি করবে, তোমাদের ডাব্লিউবিএমসিসি তে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তারপরে কিন্তু তোমাদের রাউন্ড 1 কাউন্সেলিং স্টার্ট হবে, এবং কাউন্সেলিং এর প্রথম স্টেপটাই হলো গিয়ে কি বলতো, প্রথম স্টেপটাই কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা সমস্ত ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস আপলোড করবে, মানে আমি কি বলতে চাইছি, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নিজেরা কলেজে গিয়ে ভেরিফাই করিয়ে আনবে, এবং সেই ভিত্তিতেই কিন্তু যারা যারা ডকুমেন্টগুলোকে ভেরিফাই করাবে সেই ভিত্তিতেই কিন্তু আমাদের স্টেটে একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট মেরিট লিস্ট বেরোবে। যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে সেই স্টুডেন্টসদের ভিত্তিতেই কিন্তু একটা মেরিট লিস্ট আমাদের বেরোবে, এবং সেই মেরিট লিস্টটা বেরোনোর পর কিন্তু শুরু হবে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। এবার চয়েস ফিলিং চয়েস লকিং এ তোমরা তোমাদের যে সমস্ত কলেজগুলো তোমাদের হবে মনে হচ্ছে সেগুলো তোমরা প্রেফারেন্স লিস্ট অনুযায়ী সাজাবে। খুব কিন্তু ইম্পর্টেন্ট এই প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কলেজগুলো সাজানো। এর উপরে কিন্তু ডিপেন্ড করে ভালো কলেজ আর খারাপ কলেজ। সমস্ত কলেজই ভালো সেটা আমি জানি, কিন্তু তুলনামূলক যে কলেজগুলো ওপরের দিকে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে, সেই কলেজগুলো থেকে কিন্তু যে কলেজগুলো একটু নাম্বারের দিক দিয়ে বা র্যাঙ্কিং এর দিক দিয়ে পেছনের দিকে আছে সেই কলেজগুলো কিন্তু আমরা ডিফার করে যাই যদি আমরা ফিজিক্যাল যদি আমরা প্রেফারেন্স লিস্টটা যদি ভালো করে না বানাই তবে। তো প্রেফারেন্স লিস্টটা কিন্তু সবাই খুব ভালো করে বানাবে। সেই প্রেফারেন্স লিস্ট বানানোর পর তারপরে তার দুদিন বাদে কিন্তু তোমাদের আরেকটা লিস্ট বেরোবে, লিস্ট বলা ভুল, তোমাদের অ্যালটমেন্ট লেটার বেরোবে। যাদের যাদের কলেজ অ্যালট হয়ে যাবে তাদের কিন্তু একটা অ্যালটমেন্ট লেটার, কম্পিউটার জেনারেটেড একটা অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমরা সকলে পাবে ওই ওয়েবসাইটের ভেতরেই। তো সেই অ্যালটমেন্ট লেটার অনুযায়ী তোমরা দেখবে যে তোমাদের কোন কলেজটা হলো। প্রথমত এটা দেখলে এক্স ওয়াই জি যে কোনো একটা কলেজ তোমাদের হলো হয়তো, তো তোমরা দেখলে প্রথমে যে কোন কলেজটা তোমাদের হলো, দেখার পর তোমরা কি করবে, সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবে। কি করবে কখন করবে ব্যাপারটা বলছি আমি। সেই দিনই যেদিন তোমার কলেজটা উঠলো, মানে কলেজটা অ্যালট হলো, দেখবে দুপুরের দিকে কলেজটা অ্যালট হয়ে যায়, দুপুরের দিকে দুপুর দিক নাগাদ কিন্তু অ্যালটমেন্ট লেটারটা কিন্তু চলে আসে। যারা যারা কলেজ পাবে তাদের কাছেই কিন্তু আসবে, আর যারা যাদের কলেজ পাবে না তারা কিন্তু অ্যালটমেন্ট লেটারটা পাবে না, তাদের কিন্তু অ্যালটমেন্ট লেটার শো হবে না। তো দুপুরের দিকে চলে এলে এবং তখনই তোমরা কি করবে, সেই কলেজের ওয়েবসাইটে চলে যাবে, এবং ওয়েবসাইটে গিয়ে কিন্তু স্টুডেন্ট সেকশন বলে একটা সেকশন রয়েছে সেই নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে। যেই কলেজটা তোমার উঠবে, যেই কলেজটা তোমার অ্যালট হবে, সেই কলেজে কিন্তু ওয়েবসাইটের মধ্যে দেখবে স্টুডেন্ট সেকশন বলে একটা ওয়েবসাইট রয়েছে। তো সেই স্টুডেন্ট সেকশন ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমরা একটা লেখা দেখতে পাবে ইউজি বন্ড ফরম্যাট, এরকম একটা লেখা দেখতে পাবে ইউজি বন্ড ফরম্যাট। সেই ফরম্যাটটা কিন্তু তোমরা ডাউনলোড করবে। সেই ফরম্যাটটা দেখতে কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে? সেই ফরম্যাটটা কিন্তু দেখতে এরকম। এই ফরম্যাটটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট বার করবে। প্রিন্ট আউট বের করার পর কি করবে, যে 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 জায়গাগুলো দেখো ফাঁকা রয়েছে এই জায়গাগুলো কিন্তু তোমরা ফিল আপ করবে। প্রথম কাজ হচ্ছে এটাই, এই জায়গাগুলো, এখানে তোমার নাম, এখানে তোমার বাবার নাম, এখানে তুমি কোথায় থাকো, এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম, এখানে পিন নাম্বার, এখানে তুমি যেই মেডিকেল কলেজটা পেয়েছো সেই মেডিকেল কলেজের নামটা লিখবে, এবং এখানে আরেকবার সেই মেডিকেল কলেজের নামটা লিখবে, এবং এখানে আরেকবার কিন্তু সেই মেডিকেল কলেজের নামটা লিখবে।
তারপরে এখানে তোমার একটা সিগনেচার করবে, এখানে তোমার নামটা লিখবে, এখানে ডেট লিখবে এবং তুমি সেই মুহূর্তে যেই জায়গায় রয়েছো সেই জায়গার নাম লিখবে। এবং এখানে কিন্তু কি দরকার পড়ে, একটা উইটনেসের দরকার পড়ে একজন। এই উইটনেস লেখা আছে দেখেছো, সিগনেচার অফ উইটনেস, উইটনেসের দরকার পড়ে, মানে প্রত্যক্ষদর্শী। তো এই উইটনেসটা কিন্তু তোমরা তোমার বাবাকেও বানাতে পারো, তোমার মাকেও বানাতে পারো, তোমার বন্ধু বান্ধব যাকে খুশি কিন্তু উইটনেস বানানো যায়। এবং এই উইটনেসের এখানে সিগনেচার হবে, নাম হবে, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হবে, ডেট হবে, এবং সে সেই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটার কিন্তু প্লেসটা হবে, মানে তুমি যেখান থেকে করছো, যেই কোর্টের আন্ডারে তুমি যাবে করবে, সেখান থেকে সেই জায়গাটা নামটা কিন্তু তোমাকে লিখতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি যে এই যে ডিসকন্টিনিউয়াস বন্ড বা ইউজি বন্ড ফরম্যাট, যেটা কলেজ বন্ড ফরম্যাট, এটা কেন লাগে? এটা হচ্ছে একটা 1 লক্ষ টাকার একটা পেনাল্টি ফর্ম অ্যাকচুয়ালি। এখানে বলা আছে আমাদের এমবিবিএস কোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি 5.5 ইয়ার্সের। এর মধ্যে 4.5 ইয়ার্স হচ্ছে আমার একাডেমিক ইয়ার হচ্ছে 4.5 ইয়ার্স, আর 1 ইয়ার কিন্তু আমাদের ইন্টার্নশিপ। ঠিক আছে, তো টোটাল কিন্তু আমাদের কত হচ্ছে, 5.5 ইয়ার্সের কিন্তু আমাদের একাডেমিক কোর্স, মানে আমাদের এমবিবিএস কোর্স। এখানে বলা আছে যদি আমি এই 5.5 বছরের আগে, মানে কোর্সের মেয়াদ শেষ হওয়ার আগে যদি আমি কলেজ থেকে রিজাইন করি বা কলেজ ছেড়ে বেরিয়ে যাই, তাহলে তো আমরা যখন অ্যাডমিশন নেব, তোমরা সকলেই দেখবে আমার পরবর্তী একটা ভিডিও আসবে যে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় কি কি ডকুমেন্টস আমাদের জমা দিতে হয়। তো আমরা যখন কলেজে অ্যাডমিশনটা নেব তখন তো কলেজ আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো জমা নিয়ে রেখে দিয়েছে। আমি যখন কলেজ ছাড়বো নির্দিষ্ট সময়ের আগে, মানে আমার কোর্সের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমি কলেজটা ছেড়ে দিই, তাহলে তো সেই ডকুমেন্ট গুলোকে আমাকে নিয়ে আসতে হবে আগে কলেজ থেকে। কিন্তু সেই ডকুমেন্ট গুলো নিয়ে আসার জন্য কি করে না, কলেজ কিন্তু তোমার কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা করবে। এই 1 লক্ষ টাকা কিন্তু তোমাকে কলেজকে দিয়ে তবে কিন্তু তুমি ডকুমেন্ট গুলোকে নিয়ে আসতে পারবে, এবং তবেই কিন্তু তোমার রিজাইন প্রসেস বা লিভিং প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হবে। সেই কারণেই কিন্তু কলেজ আমাদের দিয়ে এই বন্ডে সাইন করিয়ে নেয়, বা এই বন্ড ফরম্যাটটা কিন্তু রেডি করিয়ে নেয় আমাদেরকে দিয়ে। এবার আমি বলি, এই বন্ড ফরম্যাটটা কি শুধু ফিল আপ করলেই হয়ে যাবে, না কোথাও যেতে হবে? অবশ্যই একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে, তাহলে প্রথম কাজ তোমাদের কি আমি বললাম, প্রথম কাজ হচ্ছে এই যে বন্ড ফরম্যাটটা যেটা রয়েছে, এই ফরম্যাটটার একটা ক্লিয়ার প্রিন্ট আউট বের করে প্রথমে এটা হাতে করে ফিল আপ করবে। হাতে করে ফিল আপ করার পর তোমার বাড়ির পাশে, এটা হতে পারে সাব ডিভিশনাল কোর্ট, হতে পারে ডিস্ট্রিক্ট কোর্ট, যে কোনো কোর্ট হলেই হবে, তোমার বাড়ির পাশে সেই কোর্টে তুমি চলে যাবে। এবং সেই কোর্টে যাওয়ার পর সেখান থেকে কি করবে, প্রথমে একটা স্ট্যাম্প পেপার কিনবে। স্ট্যাম্প পেপারটা কিরকম, তোমরা কিন্তু 100 টাকার এরকম একটা স্ট্যাম্প পেপার হয়, এই 100 টাকার একটা স্ট্যাম্প পেপার কিনবে। এবং এই 100 টাকা স্ট্যাম্প পেপার কেনার পর দেখবে ওখানে অনেক টাইপ রাইটার রয়েছে, সেই টাইপ রাইটারদের দিয়ে কিন্তু তুমি এই যে এইটার ফিল আপ করে নিয়ে গেছো টোটালটা, এটা কিন্তু তাদেরকে দেবে এবং বলবে এখানে হুবহু যা যা লেখা আছে সেই লেখাটা যেন তিনি এখানে টাইপ করে লিখে দেন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ কোর্টে গিয়ে। তাহলে কোর্টে গেলে টাইপরাইটারকে বললে, এবার টাইপরাইটার তো লিখে দিল, এরপরে তুমি কি করবে, এরপরে তুমি যাবে একজন নোটারির কাছে। কোর্টে কিন্তু সমস্ত কোর্টে কিন্তু নোটারি থাকে। নোটারি কারা বা নোটারি কাদের বলে, নোটারি হচ্ছে গভর্নমেন্ট দ্বারা নিযুক্ত একটা পোস্ট। ঠিক আছে, কিরকম পোস্ট না, এরা হচ্ছে কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড লয়ার, যাদের আমরা অ্যাডভোকেট বলি। ঠিক আছে, উকিল বলতে পারো তোমরা। সেই উকিলের কাছে যাবে বা নোটারির কাছে যাবে, তিনি কিন্তু এখানে একটা নোটারাইজড একটা সিল মেরে দেবেন, এই জায়গাটায় নোটারাইজড সিল মেরে দেবেন, এখানে তার আরো সিল ছাপ্পড় যা আছে সব মেরে দেবেন। এবং তারপর কিন্তু পুরো প্রসেসটা তোমার কমপ্লিট হবে। এবং এটা কিন্তু এই যে একটা পেজ আমি দেখিয়েছি, একটা পেজে কিন্তু কমপ্লিট হয় না, 2টো পেজ লাগে। তো তোমাদের কিন্তু আবার একটা স্ট্যাম্প পেপার কেনার দরকার নেই, যিনি টাইপরাইটার আছে তিনি কিন্তু এর পরে কিন্তু আরেকটা পেজ তিনি অ্যাড করে দেবেন, এবং তার জন্য তিনি হয়তো কিছু টাকা তিনি চার্জ করতে পারেন, 100 টাকা কি 200 টাকা তোমার কাছ থেকে নিতে পারেন। আর যে উকিল তোমাকে নোটারাইজড করে দিচ্ছেন, তিনি কিন্তু নোটারাইজ করার আগে, মানে যখন তিনি সিলটা মারবেন, সেই সিলটা মারার আগে কিন্তু তোমার কাছ থেকে তিনি যাচাই করে নেবে যে যে স্ট্যাম্প পেপারে তুমি বন্ড ফরম্যাটটা তুমি যে বানাচ্ছ, এটাকে যে নোটারাইজ করে দিলে পুরো ব্যাপারটাকে তখন বলে দেবে কি এফিডেভিট করা। এই তুমি যে এফিডেভিট করছো, তখন কিন্তু তোমাকে নিয়ে যাচাই করবে যে তুমি কেন এটা করছো। তখন তুমি কি করবে, অবশ্যই কিন্তু তোমার যে অ্যালটমেন্ট লেটারটা তুমি পেয়েছিলে, সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তুমি কি করবে না, অ্যালটমেন্ট লেটারটা কিন্তু ক্লিয়ার প্রিন্ট আউট বের করে নিয়ে গিয়ে তুমি কিন্তু কোর্টে যাবে। তো তুমি কোর্টে কি কি নিয়ে যাবে, আমি একবার মানে একবার সামারি বলে দিই পুরোটা। কোর্টে তুমি কি নিয়ে যাবে, প্রথমত হচ্ছে এই যে ফরম্যাটটা, সেই ফরম্যাটের একটা ক্লিয়ার প্রিন্ট আউট বের করে
সেটার কিন্তু ফিল আপ করে সেটাকে নিয়ে যাবে কোর্টে, এবং তোমরা যে অ্যালটমেন্ট লেটারটা পেয়েছো সেই অ্যালটমেন্ট লেটারটা কোর্টে নিয়ে যাবে, এবং তার সাথে কিন্তু কিছু ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। সেটা হলো নিটের যে স্কোর কার্ডটা রয়েছে সেটা নিয়ে যাবে, এবং তোমার বাবার কিন্তু আধার কার্ডটা নিয়ে যাবে। কি বললাম? নিটের স্কোর কার্ডটা নিয়ে যাবে এবং তোমার বাবার আধার কার্ড কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। তার সঙ্গে কি নেবে? তার সঙ্গে কলেজের যে অ্যালটমেন্ট লেটারটা বেরোবে সেইটা নিয়ে যাবে, এবং এই পুরো জিনিসটা কিন্তু তুমি ফিল আপ করে তারপরে কিন্তু প্রিন্ট আউটটা নিয়ে যাবে, এবং তিনি এখানে নোটারাইজ করবেন, এবং সবকিছু করার পর কিন্তু তোমাকে জিনিসটা পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এটা কিন্তু তোমাকে পরের দিন কলেজে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, এই অ্যাডমিশনের দিন কিন্তু কলেজ তোমার কাছে এটা চাইবে, এবং এটা কিন্তু তোমাকে কলেজে জমা দিয়ে দিতে হবে। এটা আমি বললাম রাউন্ড 1 কাউন্সেলিং এর পর তোমরা যেটা করবে। এবার অনেকের কাছে একটা প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে অনেকে এরকমও প্রশ্ন করে যে রাউন্ড 1-এ কাউন্সেলিং এর পর তো আমাদের একটা কলেজ অ্যালট হয়েছে, এবার আমরা আপগ্রেড করতে চাইছি কলেজ। সেই কলেজ আপগ্রেড করার পর কি হবে? আমরা রাউন্ড 2 কাউন্সেলিং এর অংশ হয়ে যাব। এবার কি হলো না, রাউন্ড 2 কাউন্সেলিং করার পর যদি আমার কলেজটা আপগ্রেড হয়, দেখা গেল আমি প্রথমে এবিসি একটা কলেজ পেয়েছিলাম, এখন আমি XYG একটা কলেজ পেলাম, তাহলে কলেজটা আমার আপগ্রেড হলো। এবার কলেজ আপগ্রেড হওয়ার পর কি অনেকের এই কোশ্চেনটা থাকে যে আবার কি আমাকে কলেজ বন্ড ফরম্যাটটা বানাতে হবে? তো তোমরা অবশ্যই নিজেরাই এটা বুঝতে পারবে। দেখো, যখন তোমরা বন্ড ফরম্যাটটা বানিয়েছিলে তখন তো তোমাকে এখানে কলেজের নামটা লিখতে হয়েছিল 3 জায়গায়, এখানে একবার, এখানে একবার, এখানে একবার। 3 জায়গায় কি 4 জায়গায় তোমাকে টোটাল কলেজের নামটা কিন্তু লিখতে হয়েছিল। এবার তুমি যখন কলেজ চেঞ্জ করছো তখন তো তোমার এখানে কলেজের নামগুলোও চেঞ্জ হয়ে যাবে, কারণ এখন তো তোমার আর কলেজ সেটা নেই প্রথমে যেটা ছিল। এখন তো তোমার কলেজ আপগ্রেড হয়ে XYG হয়েছে এবিসি থেকে, তাই না? তাহলে কি হবে না, কলেজটা কিন্তু আপগ্রেড করার সময় সেই কলেজ তোমার কাছে আবার একটা বন্ড ফরম্যাট চাইবে, এই 1 লক্ষ টাকার বন্ড ফরম্যাট। তখনও কিন্তু তোমাকে এই সেম প্রসিডিওরটা আবার করতে হবে। তখন তোমরা কি করবে? আপগ্রেড হওয়ার পর যেই কলেজটা হবে আবার সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এটাকে ডাউনলোড করে নেবে, এবং প্রিন্ট আউট বের করে আমি যে প্রসেস কটা বললাম সেই প্রসেস কটা আবার করবে, দেখবে আবার একটা বন্ড ফরম্যাট রেডি হয়ে যাবে, বা বন্ড এফিডেভিট কিন্তু একটা স্ট্যাম্প পেপারের উপর 100 টাকার স্ট্যাম্প পেপারের উপর তোমাদের রেডি হয়ে যাবে, এবং সেটাকে নিয়ে তোমরা আবার নতুন কলেজে গিয়ে এবং পুরনো কলেজ থেকে রিলিভিং লেটার এবং সমস্ত ডকুমেন্টস তুলে নিয়ে নতুন কলেজে যাবে, এবং সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। তা আশা করি আমি বোঝাতে পারলাম যে কলেজ বন্ড এফিডেভিট জিনিসটা কি, এবং এটা কোথায় লাগে, কখন লাগে, কিভাবে বন্ড এফিডেভিটটা করাতে হয় উকিলের কাছ থেকে। আমি কিন্তু সবকিছুই আমার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু খুব ডিটেলসে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো নিট 2025 WBMCC কাউন্সিলিং এর সময় ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়ে, তার এখনো ভিডিওগুলো যারা আমার চ্যানেল থেকে এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে আমার এই চ্যানেলে কতটা ইউনিক কোয়ালিটি কন্টেন্ট আমি প্রোভাইড করি, এবং কেন আমার চ্যানেলটা সবার থেকে আলাদা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তবেই, যদি তুমি আমাদের ভিডিওগুলো গো থ্রু করো। কারণ তোমরা সকলেই জানো আমি কিন্তু এই চ্যানেলের ওপর যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু আমি ডিটেলসে বানানোর চেষ্টা করি। একটা ভিডিও দেখার পর কিন্তু তোমাদের আর অন্য কোথাও যেতে হবে না ভিডিও দেখার জন্য। তা আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার পাশে থেকো, কারণ পরবর্তী ভিডিও আপলোড করতে তাহলে আমি আরো বেশি আনন্দ পাবো। আর যারা এই বছর 2025 সালে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে বা WBMCC নিট কাউন্সিলিং এ অংশগ্রহণ করবে, তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখে কিন্তু বাসি মুখে চলে যেও না, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে হাসি মুখে তারপরে যেও। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো পরবর্তী কোন বিষয়ের ওপর তোমরা ভিডিও চাইছো সেই বিষয়টা কিন্তু তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমাকে, যে আমরা পরবর্তী এই নিয়ে ভিডিও চাইছি। আমি কিন্তু সেই রিলেটেড কাউন্সেলিং রিলেটেড ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ, জয় ভারত।